প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক, শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক। বিমানে ফ্লাইটে বোমা থাকার হুমকির মুখে নিরাপদ অবতরণ করে ব্যাপক তল্লাশি, ভুয়া খবর ছড়ানোর দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে বিশেষজ্ঞদের পরামর্শ মতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এবং অনভিজ্ঞতার কারণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি বলে দুর্বার রাজশাহীর দাবি, ভবিষ্যতে সামলে নেয়ার প্রতিশ্রুতি। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনের সাবেক সদস্য ও পুলিশ প্রধান সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে তদন্তের আওতায় আনা হবে। রোকসানা আমিনের রিপোর্ট। কে এম নুরুল হুদা কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত 2018 সালের নির্বাচনকে বলা হতো নিশি রাতের ভোট। সে বছর নির্বাচনের আগের রাতে সিলমারা ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিরুদ্ধে বিরোধী দলগুলো অভিযোগ জানিয়েছে বহুবার। এবার দুদক তদন্তে নেমেছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনে সংশ্লিষ্ট ইসি সদস্য, প্রশাসনিক ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটাই 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসনের উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। নির্বাচন যারা পরিচালনা করে, জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন, সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন, তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলে এর আওতায় আসবেন। অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী সন্দেহে ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে গ্রেপ্তার করেছে দুদক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের 16 বছর শাসনের সময় বাংলাদেশে কিভাবে ডাকাতি হয়েছে তা দেখতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। বৈঠক করেছেন ফেডারেল চ্যান্সেলরির প্রধান উলফগ্যাং স্মিথ, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাট্রান সিনাওয়াত্রা, জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সহ আরও অনেকের সঙ্গেই অনেকগুলো কথা বলেছেন, এই আন্দোলনের উপরে বলেছেন, সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন এবং পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা
যারা ইমাজিনেশন করতে পারে, যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে আসছে, তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন, পার্টিকুলারলি বাংলাদেশে। many things, but we also add things. আসিয়ানের একটি সংলাপেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সঙ্গে অংশ নেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী। It makes a lot for Bangladesh, that's the Rohingya issue, and so you have to succeed, make it happen, and we are all with you. At 171 million people of Bangladesh, wish you all the success. Thank you. বৈঠকে বিশ্ব নেতাদের বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে পাচার ও চুরি হওয়া শত শত কোটি টাকা ফেরত আনতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন অধ্যাপক ইউনুস। গত ১৬ বছরের দীর্ঘ শাসনামলে বাংলাদেশে কিভাবে প্রকাশ্য ও দিবালোকে ডাকাতি হয়েছিল তা খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিমানের রোম ঢাকা ফ্লাইটে বোমা আছে এমন তথ্য আসে পাকিস্তানি একটি নম্বর থেকে। এই খবরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়, কিন্তু বিমানে তল্লাশি চালিয়েও বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভুয়া খবর ছড়ানোর জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। চকর মালিথার রিপোর্ট। ফ্লাইটে বোমা থাকার খবর এলে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, এ নিয়ে গত ২৪শে ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি এক্সারসাইজের আয়োজন করেছিল সিভিল এভিয়েশন অথরিটি। এর ঠিক ২৯ দিনের মাথায় সেদিনের সেই কল্পিত দৃশ্যপটটি যেন সত্য হয়ে গেল। বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন সেন্টারে খবর আসে, রোম থেকে আসা বিমানের BG356 ফ্লাইটে বোম আছে। হুমকি যাচাই করে এয়ারপোর্টের এমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যাক্টিভ করা হয়। মুহূর্তের মধ্যে ট্যাক্সিওয়েতে স্ট্যান্ড বাই করা হয় সংশ্লিষ্ট সবাইকে। ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার সাথে সাথে বিমানকে ঘিরে ফেলে বিভিন্ন সংস্থা। সবার আগে নিরাপদে নামানো হয় যাত্রীদের। এয়ারক্রাফটের ভেতরে সুইপিং করে প্রাথমিকভাবে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। সেনা ও বিমান বাহিনীর বোম ডিসপোজেবল টিম পরীক্ষা করে নিশ্চিত হয় সেটি বোমা নয়। ব্যাগেজ বুঝিয়ে যাত্রীদের নিরাপদে বিমানবন্দর ত্যাগের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সিভিল এভিয়েশন অথরিটি। স্পেশাল ফোর্স, কমান্ডো এবং তার ইওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে। এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল। অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন বিমানের ফ্লাইটে বোমা রাখার খবর প্রসঙ্গে। কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে। এরকম তো মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিই। শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে মেসেজ পাঠিয়ে বোমার তথ্য দেওয়া হয়েছিল সেটি পাকিস্তানের নম্বর। নম্বরটিতে বারবার কল করলেও কলার সেটি রিসিভ করেনি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। লন্ডন ক্লিনিকের সামনে বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসক লন্ডন ক্লিনিক ও জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গড়া মেডিকেল টিম একসঙ্গে কাজ করছে। যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলো পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। সেগুলো দেখে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকরা। চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে, ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল।
বাজারে কোনোভাবে চালের দাম নিয়ন্ত্রণে আসছে না। সরু থেকে মোটা সব ধরনের চালের দাম বেড়েছে। এ অবস্থায় বাজারে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে 7 লাখ মেট্রিক টন চাল ও 3 লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অকাল বন্যার কারণে এবার আউশ আমন ধান উৎপাদন কম হয়েছে, তাই চালের ঘাটতির কারণে বাজারে দাম বেশি। দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারে ঘাটতি মেটাতে জরুরি বৈঠকে বসে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ঘাটতি মোকাবেলায় 10 লাখ টন চাল ও গম আমদানির লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে বোরো উৎপাদনের উপর নির্ভর করবে আমদানির পরিমাণ। দাম ও পরিবহন খরচ কম বিবেচনায় প্রতিবেশী দেশ ভারত থেকেই বেশি চাল আমদানি করা হবে, আর পাকিস্তান থেকে 50,000 টন আমদানির চুক্তি চূড়ান্ত পর্যায়ে। আমাদের জাজমেন্টে আমাদের পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটা রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা জানি। গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়। ভারতের চালের দাম কম এবং সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। বিভিন্ন দেশের পার্টি, হয়তো সিঙ্গাপুর বেস কোম্পানি অথবা বাংলাদেশ বেস কোম্পানি বা ইন্ডিয়া বেস পাচ্ছে। বাজারে চালের বর্তমান দাম স্বাভাবিক কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করেন খাদ্য উপদেষ্টার কাছে। কমলে ভালো হয়, আরো যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে বলা হয়, দেশে বর্তমানে 8,82,000 টন চাল এবং 3,41,000 টন গম মজুদ আছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 2025 সালের মধ্যে নির্বাচনের ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে খেলাফতে মজলিস। বৈঠক শেষে জানানো হয়েছে 5ই আগস্টের মধ্যে মতোই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মনে করে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনের পর সে সময়ের বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট থেকে বের হয়ে যায় খেলাফত মজলিস। এর দীর্ঘদিন পর গুলশান কার্যালয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সঙ্গে বৈঠকের পর কি বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে খেলাফত মজলিস তা জানায় দলের নেতারা। জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তঃদলীয় সংলাপকে অব্যাহত রাখা, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য থাকবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলেন। ব্যক্তি খুব বেশি রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, অত্যন্ত প্রভাবশালী আর কি। তা আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদেরও কোনো জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত, অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি। নজরুল ইসলাম খান জানিয়েছেন, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিএনপির অবস্থান জানাবেন তারা। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। রাজধানী পরিবেশ অধিদপ্তরে প্যারিস চুক্তির অনুচ্ছেদ 6 বাস্তবায়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধির কর্মশালায় বক্তারা বিশ্ব রাজনীতি, ক্ষমতার পরিবর্তিত পরিস্থিতি, অনিশ্চয়তা কাটাতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগে জোর দেন। মোশাহিদ রনির রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর উদ্বোধনী বক্তব্যে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় হতাশা জানিয়েছে বাংলাদেশ সহ জলবায়ু অভিঘাতে চরম ঝুঁকিতে থাকা দেশগুলো।
এমন বাস্তবতায় ভবিষ্যতের টেকসই ধরিত্রী বিনির্মাণ লক্ষ্যমাত্রা যখন চরম অনিশ্চিত, তখন প্যারিস চুক্তির অনুচ্ছেদ 6 বাস্তবায়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি নিয়ে কর্মশালা। নির্ধারিত আলোচনায় বক্তারা প্রান্তিক জনপদের জীবনযাত্রার নানা প্রতিকূলতা তুলে ধরার পাশাপাশি কার্বন নির্গমন কমাতে সুশাসন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। জলবায়ু ন্যায্যতার দাবি অবশ্যই নির্গমন কমানোর উপর কেন্দ্রিত হওয়া উচিত বলে জোর দেন বিশেষজ্ঞরা। জলবায়ু অভিঘাত সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে জোর দেন তারা। In the energy sector we need more renewable energy, development of the grid and more efficient use of energy and other resources. It is also important to cut emissions from other sectors such as agriculture, transport and waste. Paris Agreement, it has regrettably become voluntary for all of us. When we talk about mitigation, whether Article 6 mechanisms, Article 6 projects will force the required quantum of mitigation to be met remains a big challenge. আয়োজনে নরওয়ে ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বিষমুক্ত ফল, সবজি আর বিশুদ্ধ নিঃশ্বাসের খোঁজে ছাদ কৃষি গড়ে তুলেছেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হাসান মাসুদ। ফ্ল্যাট বাসায় বসবাসের বিভিন্ন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কৃষি চর্চায় নিয়োজিত থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন তিনি। তবে নার্সারি থেকে বিভিন্ন উদ্ভিদের চারা সংগ্রহ নিয়ে সংশয় রয়েছে তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরী, এখানে এই সুউচ্চ ভবনের এক ফ্ল্যাটে বসবাস করেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হক মাসুদ। নগরে দীর্ঘদিন বাস করেও এখনও ভুলে যেতে পারেননি কৃষিপ্রধান গ্রামের স্মৃতি। তাই ফ্ল্যাট বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে আয়োজন করেছেন ছাদ কৃষির। কয়জন আছেন এখানে? 14 জন ফ্ল্যাট ওনার আছে। এই বিল্ডিং এ শুরু হয়েছে 2017 সাল থেকে। এর আগে অন্য জায়গায় আমি যখন ভাড়া বাসায় যখন ছিলাম তখন ওখানে বারান্দায় মরিচ গাছের দিয়ে আর কি শুরু হয়েছিল। ছাদের এক এক অংশের বৈচিত্র্য এক এক রকম। এখান থেকে মিটছে পরিবারের নিরাপদ সবজি আর ফলের চাহিদার কিছু অংশ। টমেটো আছে, ফুলকপি আছে। এই আমটা হলো আমাদের আম্রপালি, এটা আমাদের আমরা যেটা মিষ্টি আলু করছেন। মিষ্টি আলু আছে, আমরা 12 মাসই হইতে থাকে। আর কলাও অলরেডি 2-3 বার নেওয়া হয়েছে আর কি। এটা মালটা আর কি, খুবই মিষ্টি মালটা এটা আর কি। এই উদ্যোক্তার দাবি, নগরীর সবুজায়ন এগিয়ে নিতে আগামীর উন্নয়ন পরিকল্পনায় ছাদ কৃষিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের উপজেলায় প্রত্যেকটা উপজেলায় এক কৃষি কর্মকর্তা আছেন। যদি আমাদের শহর কেন্দ্রিক যেগুলো আছে কৃষি কর্মকর্তাদের এখানে নিয়োগ দিয়ে ছাদ কৃষিটাকে পরিচর্যার জন্য পরামর্শ দেন, তাহলে এটা ভালো একটা রেজাল্ট আসবে আমাদের আশা করি আর কি। এখন যে বিল্ডিংগুলো প্ল্যান পাস হইতেছে, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদ কৃষি করার উপযোগী করে প্ল্যানগুলো পাস করানো উচিত। ভালো লাগা আর ভালোবাসা দিয়ে শহরে বসবাস করেও যারা ছাদ কৃষি করছেন তাদের সবার সৃজনশীলতার গল্পটা একই রকমের। যেমন সিদ্ধেশ্বরীর মাসুদ হাসানের এই ছাদ কৃষি তেমন একটি নমুনা। তবে এই উদ্যোক্তা মনে করছেন যে গ্রামের মতো শহর অঞ্চলেও কৃষি তথ্য সেবা এবং তদারকি করা খুবই প্রয়োজন, তাহলে ছাদ কৃষির প্রসার ঘটবে। সিদ্ধেশ্বরীর মাসুদুল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ধন্যবাদ মিশু। প্রথমবারের মতো বাংলাদেশের স্বাস্থ্য খাতে কাজ করা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ডেনমার্ক সরকার। সন্ধ্যায় জমকালো আয়োজনে SKS খান ফার্মাসিউটিক্যালসের সাথে ডেনিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে চুক্তি সই হয়। বিষয়টিকে দুই দেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের ঔষধ শিল্পের খ্যাতি বিশ্বজুড়ে। তারই ধারাবাহিকতায় ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রি প্রকল্পের অধীনে বাংলাদেশের কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে বিনিয়োগ করল ডেনমার্ক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে এই চুক্তি সই হয়। দুই দেশের স্বাস্থ্য খাত ও বাণিজ্য সম্প্রসারণে
এই বিনিয়োগ চুক্তি অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের স্বাস্থ্যখাত সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহী। দেশটির বাণিজ্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আশা করি আমাদের বিনিয়োগ ড্যানিশ ও বাংলাদেশের বাণিজ্যে নতুন সেতুবন্ধন তৈরি করবে। চিফ অ্যাডভাইজারের সময় এই প্রথম একটা বিদেশি ফান্ড আমরা পেলাম, তাহলে বুঝতে হবে যে আমরা কতটুকু কমপ্লায়েন্স। আর আমাদের মেইন উদ্দেশ্য হলো পুরো বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতটা জনগণের দ্বারগড়ায় নিয়ে যাওয়া। আমরা 1000 ফার্মেসি করব বাংলাদেশে। আমাদের এখন 30টা ফার্মেসি আছে, আর আমাদের 4টা ডায়াগনস্টিক সেন্টার আছে। আমরা 30টা ডায়াগনস্টিক বড় হাব করব এবং 2টা বড় কর্পোরেট হসপিটাল করব বাংলাদেশে। আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা অঙ্গনে সুনাম অর্জন করেছি। ড্যানিশ এ বিনিয়োগের ফলে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে। একই সাথে বিশ্বমানের চিকিৎসা সেবা এখন দেশেই পাওয়া সম্ভব হবে। বাংলাদেশের উন্নতির ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা চোখে পড়ার মতো। বাংলাদেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক। অবিলম্বে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে চাই। ড্যানিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ থেকে $12.5 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে 80টি শাখা সম্প্রসারণ এবং 30টির বেশি নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে AKS খান ফার্মাসিউটিক্যালস। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় রিফাত রশিদ সহ অজ্ঞাত 30 থেকে 35 জনের নামে রমনা থানায় অভিযোগ দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তদন্ত করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ জানায়, কেন্দ্রীয় নেতারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সমঝোতার চেষ্টা করছিলেন। আমরা একসাথে জুলাই আন্দোলন করেছি, আমাদের সদস্যদের উপর হামলা হয়েছে, তারপরেও আমাদের কাছে একটা ভরসা ছিল যে না, আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে বসলে আলোচনার মাধ্যমে এইটার যে একটা যৌক্তিক বিচার, কারা কারা দায়ী সেটা আমরা খুঁজে বের করে যারা আসলেই দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারবো। কিন্তু আমরা যেই মুহূর্তে আলোচনার দিকে যেতে চাই, সেই মুহূর্তে যখন তারা একটা প্রেস রিলিজে আমাদের আহত ভাইদেরকে আমাদেরকে বিপদগামী বলে ঘোষণা দিয়ে দেন, তখন আসলে তারা আলোচনার যে মিনিমাম সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা আসলে নিজেদের পক্ষ থেকে খারিজ করে দেন। মার্কিন ধনকুবের এলন মাস্ক টিকটক কিনে নিলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং। সৌদি আরবের টেলিভিশন আল আরাবিয়াতে এমনটি বলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক প্রভাবের পরিবর্তে পরিবেশগত এবং মানবিক প্রয়োজনের ভিত্তিতে নদী ও পানি ব্যবস্থাপনা সহ পানি অধিকার সুরক্ষা নিয়ে অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে বাংলাদেশে পানি আলোচনার 10 বছর পানি জাদুঘরের অবদান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে বইয়ের মোড়ক উন্মোচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাক কবির ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এবং এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুস নিশাত সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের পশ্চিম তীরের জানিন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় 10 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নিজেদের বসতি স্থাপন বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিনে গাজায় বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে 120টিরও বেশি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা যেসব ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছিল
তার মধ্যে মঙ্গলবার 9টি গাজায় প্রবেশ করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তাওসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন সহ অনেকেই। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রা চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি। পাশাপাশি সরিষা আবাদকে কেন্দ্র করে ব্যাপক মধু সংগ্রহ শুরু করেছেন মৌচাষীরা। তারা বলছেন মৌমাছির পরাগায়নের ফলে ফলনও হচ্ছে বেশি। সরিষা আবাদ বৃদ্ধি ও মধু উৎপাদনে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলায় এবছর ব্যাপক সরিষার আবাদ হয়েছে। ধানের পাশাপাশি এবার মাঘি ও 14 জাতের সরিষা আবাদ হয়েছে বেশি। কৃষক জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবার খরচ হয়েছে অনেক কম। পাশাপাশি মৌমাছির পরাগায়নের ফলে গতবারের চেয়ে সরিষার ফলন এবছর ভালো হবে বলে আশা করছেন তারা। আমাদের এই চলনবিলটা শস্যের আবাদ ভালো হয়, আবার অনুকূলে থাকে এবং আমাদের এই মাটির উর্বরতা ক্ষমতা খুব ভালো। এখন দেখতে দিন দিন শস্য আমার মনে খালি বেরিয়ে চলছে, আল্লাহ দিলে আমার খুব লাভ আমার। কৃষি বিভাগের পক্ষ থেকে চলনবিল সহ সিরাজগঞ্জ জেলায় সরিষা ও মধুর উৎপাদন বাড়াতে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে নির্বিঘ্নে সরিষার আবাদ করতে পারে। তো মাঠ পর্যায়ে এখন পর্যন্ত সরিষার কোনো রোগ বালাই নাই। তো আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের এই বছর সরিষার আবাদ খুবই ভালো হবে। আশা করছি বাম্পার ফলন হবে এবং যে সরিষা হয়েছে তাতে আশা করছি আমি একটা হিসেব করেছি যে আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রায় আমার 1100 কোটি টাকার সরিষা উৎপাদন হবে। চলতি বছর জেলায় সরিষা আবাদ হয়েছে 87,125 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারে বাকখালী নদী দখলের প্রতিযোগিতা চলছে। নদীর জমিতে কার আগে কে স্থাপনা নির্মাণ করতে পারে এ নিয়েই চলছে মহাকর্মযজ্ঞ। প্যারাবন ধ্বংস করেও গড়ে তোলা হচ্ছে ভবন ও আবাসিক এলাকা। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নদী দখল মুক্তে শুধু তালিকা প্রণয়ন ও কর্মপরিকল্পনাতে সীমাবদ্ধ জেলা প্রশাসন। নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার রাজু মানিকার রিপোর্ট। রামু থেকে কক্সবাজার দৃষ্টিসীমায় দেখা মিলবে বাকখালী নদীর দুপাশ দখলের মহোৎসব। নির্মাণ হচ্ছে আধাপাকা অসংখ্য স্থাপনা। ভারতের মিজোরামের পাহাড় থেকে উৎসারিত 67 কিলোমিটার দীর্ঘ এক সময়ের খরস্রোতা বাকখালী নদীকে ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কালের বিবর্তনে সেই বাকখালী এখন রীতিমতো সরু খাল। লাগামহীন দখল প্রতিযোগিতায় নির্বিচারে ধ্বংস হচ্ছে প্যারাবনও। পরিবেশবাদীরা বলছেন রাজনৈতিক দলের ছত্রছায়া আর প্রশাসনের নড়বড়ে ভূমিকার সুযোগেই মরিয়া হয়ে উঠেছে দখলদাররা। নদী আইনেও একটা নির্দেশনা ছিল যে নদীর জমি কেউ দখল করতে পারবে না। নতুন করে প্রতিদিন এখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এবং বাকখালী নদীর জায়গা দখল করা হচ্ছে। নদী মানুষের রাষ্ট্রীয় সম্মতি, নদীকে রক্ষা করা আমাদের মৌলিক অধিকার, সমস্ত মানুষের অধিকার, সেটা তো দখল করা যায় না, এটা প্রশ্নই ওঠে না। নদী রক্ষায় কর্মতৎপরতার দাবি জেলা প্রশাসনের। নদীগুলোকে আইডেন্টিফাই করেছি, নদীগুলোর তালিকা প্রণয়ন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সহায়তা জেলা প্রশাসন একত্রে এই কাজটি করেছে। তালিকাগুলো আমরা পাঠিয়েছি। বাকখালী নদীকে সামগ্রিক বিবেচনায় আমরা এটিকে বেছে নিয়েছি। জলাবদ্ধতা নিরসন সহ নদী কেন্দ্রিক পর্যটনের বিকাশে বাকখালীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার তাগিদ পরিবেশবাদীদের। এভাবেই দখল হয়ে যাচ্ছে নদীগুলো, হারিয়ে যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। যে নদীগুলো বেঁচে থাকা প্রয়োজন পরিবেশ প্রতিবেশের জন্য, তাই এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজারের কস্তুরাঘাট থেকে সরোয়ার রাজু মানিক, চ্যানেল আই।
প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। আসামিকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আদেশের বিরুদ্ধে পদক্ষেপ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী। মাজহার রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এমন প্রশ্ন তুলে আবেদন করেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। এতে বলা হয় 1971 সালে যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনালের গঠন হলেও এখন জুলাই আগস্টের ঘটনার বিচার হচ্ছে। ট্রাইব্যুনালের বিচারপতিদের ট্রাইব্যুনালের বিচার করার এখতিয়ার নেই বলেও আবেদনে উল্লেখ করা হয়। জবাবে প্রসিকিউশন বলেছেন, বিচারিক আদালতে ওই আদালত সম্পর্কিত আইন চ্যালেঞ্জ করে আবেদন করা যায় না। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই উল্লেখ করে তারা বলেছেন, আদালতকে বিতর্কিত করার জন্য আবেদনটি করা হয়েছে। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয় নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, আপনি চাইলে সেখানে যেতে পারেন। আদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে কথা বলেন আবেদনকারীর আইনজীবী। আমার সিনিয়র মিস্টার MI ফারুকি, উনি এই আর্গুমেন্ট করেছেন গত 20 তারিখে, এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতেই আজকে কোর্ট অর্ডারের জন্য রেখেছিলেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। জুলাই আগস্ট গণহত্যা ও গুমের ঘটনা করা কয়েকটি মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। মশরফ মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবেন। অফিস প্রধানের দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার CEO। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ CEO হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের কাজ করবে। সেখানে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার ও ICT বিষয়ক উপদেষ্টা রয়েছেন। বিতর্কিত 9টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। ICT টাওয়ারে আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 বিষয়ে সংবাদ সম্মেলনে ICT সচিব শীষ হায়দার চৌধুরী কথা বলেন। তিনি জানান, নতুন অধ্যাদেশে গণমাধ্যম সহ বাংলাদেশের সব ধরনের পেশাজীবীর মত প্রকাশের সুরক্ষা নিশ্চিত করা হবে। সংশোধিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেট প্রাপ্তি নিশ্চিত করা ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি যুগোপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। সাইবার স্পেসে সংঘটিত অপরাধ সমূহকে গুরুত্ব দিয়ে সাইবার নিরাপত্তা আইন 2023-এর ধারা 21, 25, 26, 29 এবং 31 বাদ দেওয়া হয়েছে। অধ্যাদেশের 46 ধারায় আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য অপরাধ বিবৃত করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে অজামিনযোগ্য ধারার সংখ্যা মোট 4টি, যেটা আপনারা ধারা 17, ধারা 18-র 1-এর গ, ধারা 19 এবং 22। হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের সম্পত্তি জবরদখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ট্রাস্টের কর্তা ব্যক্তিরা। এক সংবাদ সম্মেলনে তারা জানান, ট্রাস্টের পক্ষ থেকে এরশাদের পুত্র এরিককে খরচ বাবদ প্রতি মাসে বনানী ও গুলশানের একটি দোকান ও 2টি ফ্ল্যাটের ভাড়া থেকে পাওয়া 3,20,000 টাকা দেয়া হয়। অভিযোগ করা হয়, এরশাদ তার গঠিত ট্রাস্টে বিদিশাকে কোনো অধিকার না দিলেও এরিকের ভরণ পোষণের জন্য প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ দাবি করছেন এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা। ট্রাস্টের অধিকাংশ সম্পদ বিদিশা তার দখলে রেখেছেন বলে অভিযোগ তাদের। অবজেক্টের মধ্যে বলে দিয়েছেন যে বিদিশা সিদ্দিকী এর কোনো বেনিফিট নিতে পারবেন না। আমরা ওনাকে বলছিলাম যে আপনি আমাদের কাছে ইয়েকে দেন, এরিককে দেন,
এবং আপনি আসা যাওয়া করেন এবং আপনি দেখাশোনা করেন এসে থেকে আমাদেরকে মানে খরচ করার দায়ভারটা আমাদের উপরে দেন, কিন্তু সেটা উনি রাজি হচ্ছেন না। সমস্যাটা যে তার আর টাকা আছে সেটা সে পাচ্ছে না। বরিশালে উপকূলীয় রসায়ন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আমেরিকান কেমিক্যাল সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার ইউনিভার্সিটি অব ঢাকার ফ্যাকাল্টি অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ শাহরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, ফুড সেফটি অফিসার ফয়েজ জালালউদ্দিন এবং ফ্যাকাল্টি কো অ্যাডভাইজার প্রভাষক সাদিদ বিহঙ্গ মালিথা। রসায়নের সঙ্গে বিজ্ঞান ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্টতা, বৈশ্বিক নানা রসায়নের উদ্ভাবন, মাঠ পর্যায়ের রসায়নকে জনপ্রিয় করার লক্ষ্যে স্টুডেন্ট চ্যাপ্টার এটি ছিল একটি কার্যক্রম, যেখানে বরিশাল জেলা স্কুল, উদয়ন স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বরিশালের স্বনামধন্য স্কুলগুলোর 3 শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কুইজ, মৌখিক প্রদর্শনী, প্রকল্প প্রদর্শনী, পুরস্কার বিতরণ সহ নানা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা বিষয়ক আলোচনা সভা ও আহত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। একটি প্রজন্ম তিলে তিলে গড়ে ওঠে এবং এই প্রজন্ম নিজেদেরকে এখন পর্যন্ত একটি অভ্যুত্থান সফল করার মাধ্যমে প্রমাণ করেছে। সামনের দিনগুলোতে যেন এই প্রজন্ম ব্যর্থ না হয় সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ধাপে দেশের প্রত্যেকটি সেক্টরে নিজেদের সাক্ষরতার ছাপ রাখতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে দূরত্ব ঘুচিয়ে আনতে হবে। রাজধানী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জার্মান ভিত্তিক সংস্থা ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্কের অর্থায়নে পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায় শুদ্ধাচার নিশ্চিতকরণে প্রকল্প পরিচালনা করে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ওয়েব ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ, ডাস্কো এবং বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এম এ রশিদ। সেবা দেওয়ার ব্যাপারে আমাদের একটা সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি বা যারা অন্য অন্য অফিসে আমরা চাকরি করি, তাদের কেন জানি মনে হয় সেবা করিতে আসলে এখানে একটা গ্যাপ তৈরি হয় সবসময়তে। এই গ্যাপটা আমাদের যদি না কমাইতে পারি, আপনি যত ইন্টিগ্রিটির কথা বলি, যতই কিছু বলি, কাজ হবে না। এই যে ইন্টিগ্রিটির আর একটা চমৎকার জিনিস, এই যে পানির ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো আমি আর আপনি পানি ব্যবহারের একদম সতর্ক হইলাম, সবাই জ্ঞান দিলাম, কিছুই করলাম না, কিন্তু আপনার বাসায় যে ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চাদের যে শিক্ষার অংশটুকু এটুকু আমি দিলাম না। শিক্ষা প্রতিষ্ঠানের আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী পানি নিয়ে কোনো ধরনের ব্যবহারের অপচয়ের যে অংশটুকু, এই অংশটুকু বললো না, কোনো লাভ হবে না। নানা দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের অঙ্গ ও নানা পেশাজীবী সংগঠন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাট এলাকায় শেষ হলে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে বিক্ষোভের আয়োজন করা হয়। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 2017 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অর্থ বরাদ্দ করেনি সরকার। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক, শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু।
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক। বিমানে ফ্লাইটে বোমা থাকার হুমকির মুখে নিরাপদে অবতরণ করে ব্যাপক তল্লাশি, ভুয়া খবর ছড়ানো দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে বিশেষজ্ঞদের পরামর্শ মতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এবং অনভিজ্ঞতার কারণেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি বলে দুর্বার রাজশাহীর দাবি, ভবিষ্যতে সামলে নেয়ার প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেল আই সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।